বন্ধুরা, আজকে যে ভিডিওটি রয়েছে এটি একটি সত্য ঘটনার উপরে তৈরি একটি মুভি। আর এই সত্য ঘটনা এতটাই নির্মল যার ফলে হয়তো এই মুভির প্রত্যেকটা গল্প আপনার মাথার মধ্যে গেঁথে যাবে। তো চলুন দেখা যাক এই নির্মল মুভিটির সত্য ঘটনার কাহিনী। হাই, দিস ইজ এমজে অ্যান্ড ইউর ওয়াচিং এমজে মুভি এক্স। আর আজকের মুভি দ্য রেলওয়ে ম্যান। সালটা হলো 1980। ইংল্যান্ডের একটি ভেটারেন্স ক্লাব দেখানো হয়, অর্থাৎ এমন একটি জায়গা যেখানে শুধুমাত্র প্রাক্তন আর্মি সোলজাররাই, যারা একটা সময় যুদ্ধ করেছিল কিন্তু এখন তারা অবসর নিয়ে নিয়েছে, শুধুমাত্র তাদের জন্য তৈরি একটা ক্লাব। অর্থাৎ এই ক্লাবের সমস্ত মেম্বার একটা সময় দেশের জন্য যুদ্ধ করেছিল। আর এমন একটি মেম্বারকে দেখানো হয় যার নাম এরিক লোম্যাক্স। প্রতিদিনই এই ক্লাবে আসে কিন্তু বাকি মেম্বারদের সাথে কোনো একটা কথাও বলে না, বরং একটি ট্রেনের টাইম টেবিল সে প্রতিদিন মন দিয়ে দেখতে থাকে। এই কারণে ক্লাবের বাকি মেম্বাররা তাকে নিয়ে মজা করতে থাকে, কিন্তু এরিকের তাতে কোনো যায় আসে না। সে প্রতিদিন টাইম টেবিল দেখার পর এখান থেকে উঠে চলে যায় আর ট্রেনে উঠে পড়ে এবং আবারও সে একই স্টেশনে ফিরে আসে। যদিও এই ট্রেনের মধ্যে যাওয়া আসা তার কোনো কাজের মধ্যেই পড়ে না, তবুও সে এই কাজটা প্রতিদিন করিয়ে থাকে। আসলে এরিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন দক্ষ সোলজার ছিল এবং দেশের জন্য সে পুরো জীবনটাই কাটিয়ে দিয়েছে, ফলে সে এখনো বিয়ে করেনি। ফ্যামিলি বলতে তার এখন কেউ নেই, তাই সে ব্যস্ত রাখার জন্য এই কাজটি প্রতিদিন করে থাকেন। আর এমনই একদিন সে ট্রেনে উঠে পড়ে এবং তার সাথে পরিচয় হয় একটি মহিলার সাথে, যার নাম ব্র্যাকটেসিয়া। এরিক এখানে জানতে পারে তার যে ট্রেনটা সে লেট করেছে, যার কারণে সে একটি ভুল ট্রেনে উঠে পড়েছে। এই জিনিসটা এই মহিলা তাকে শুধরে দেন, তাকে একটা নতুন টাইম টেবিল দিয়ে দেন, আর এটা পেয়ে এরিক বেশ খুশি হয়ে যায়। এরপর এরা দুজন একের অপরের সাথে অনেকক্ষণ গল্প করে। ব্যাকটেসিয়া এরিককে জানায় সে এখন কোথায় থাকে এবং এই ট্রেনে করে কোথায় যাবে। এখন এই সব কিছু শুনতে শুনতে এরিকের এই মেয়েটিকে খুব এখন পছন্দ হয়ে যায়। এক কথায় বলতে গেলে সে তার উপর ইমপ্রেস হয়ে যায়। এখন স্টেশন চলে আসলে এরিক ট্রেন থেকে নেমে পড়ে এবং ট্রেনটা আরো একবার যাত্রা শুরু করে দেয়। কিন্তু এরিকের মন থেকে ব্যাট্রেসার চিন্তা ভাবনা দূর হয় না, বরং তার কথাগুলো তার মনে একবারে গেঁথে যায়। সে অনুভব করতে পারে সে হয়তো ব্যাট্রেসের প্রেমে পড়ে গেছে। আসলে বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর সে কোনো সম্পর্কে জড়ায়নি, আর এটাই তার প্রথম মুহূর্ত ছিল যেখানে সে একটি মেয়ের সাথে কথা বলছে। তাই সে এই মুহূর্তটা মন থেকে মুছে ফেলতে পারে না। এরপর সে আরো একবার ভেটারেন্স ক্লাবে চলে যায়। এবার সে চুপচাপ বসে থাকে না, বরং তার বন্ধুদের সাথে কথা বলে। আর এই কথার টপিকটা হলো ব্যাট্রেসিয়া নামক মেয়েটিকে নিয়ে। তার বন্ধুরা তাকে খুব আগ্রহের সাথে জিজ্ঞাসা করে তারপর তার সাথে কি হলো, সে কি সেই মেয়েটির সাথে কথা বলেছে। এরিক এর কোনো উত্তর দেয় না, বরং সে আবারও সেই রেল স্টেশনে চলে যায় শুধুমাত্র সেই মেয়েটিকে আরো একবার দেখার জন্য। ব্যাট্রিসা যখন এরিককে দেখতে পায় সে বেশ অবাক হয়ে যায়। সে মোটে ভাবতেও পারেনি এরিকের সাথে আবার একবার দেখা হয়ে যাবে। এরপর এরিক ব্যাট্রিসাকে ইনভাইট করে তার বাড়িতে লাঞ্চ করার জন্য। ব্যাট্রিসিয়া এতে রাজি হয়ে যায়। এদের দুজনের মধ্যে একটা জিনিস কমন থাকে, সেটা হলো এরা দুজনে এখনো বিয়ে করেনি, যার কারণে এদের মধ্যে আস্তে আস্তে একটা নতুন সম্পর্ক তৈরি হয়ে যায় এবং একটা সময় এরা দুজন একের অপরকে বিয়ে করে নেয়। এরপর এদের জীবনটা খুব সুন্দরভাবে কাটতে থাকে। কিন্তু এক সকালে এরিক যখন বিছানা থেকে ওঠে সে দেখে তার সামনে একটা সোলজার দাঁড়িয়ে আছে, আর এটা একটা জাপানি সোলজার। সে বেশ অবাক হয়ে যায়। এই সোলজার তাকে ধরে একটা বেলসার ক্যাম্পে নিয়ে যায়, যেখানে আগে বেশ কিছু ব্রিটিশ কয়েদি রয়েছে, এবং তারপর তাকে একটা কালো অন্ধকার রুমে নিয়ে যাওয়া হয় এবং এর পরের মুহূর্তেই এরিকের ঘুমটা ভেঙে যায়। আসলে এই সব কিছু তার দুঃস্বপ্ন ছিল। এখন এরিকের চিৎকার শুনে ব্যাট্রিসিয়া এখানে চলে আসে এবং সে দেখে এরিক মাটিতে পড়ে রয়েছে। সে এরিককে এভাবে মাটিতে পড়ে থাকতে দেখে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, এমনকি তার চিন্তা আরো বেড়ে যায় যখন সে দেখে দিন দিন এরিক আরো একা হয়ে যাচ্ছে এবং সে কোনো কিছুই তার সাথে শেয়ার করছে না। ব্যাট্রিসিয়া তাকে এর জন্য নানা রকম প্রশ্ন করে, কিন্তু এরিক তাকে কোনো রকম প্রশ্নের উত্তর দেয় না,
যার ফলে তার সন্দেহ আরো বেড়ে যায়। এবং একদিন এরিক যখন বাইরে থাকে এবং সে তার রুমে যায়, তার পড়ে থাকা বইগুলো পড়তে থাকে মন দিয়ে। এই বইগুলো পড়ে সে বেশি কিছু জানতে পারে না, কিন্তু এই বইয়ের মধ্যে বেশ কিছু হাতে আঁকা ছবি দেখতে পায়, আর এই ছবিতে বেশ কিছু কয়েদি থাকে যাদেরকে খুব নির্মলভাবে অত্যাচার করা হচ্ছে। কিভাবে তাদের বিভিন্ন শরীরের অংশ কেটে ফেলা হয়েছে। এই দৃশ্য দেখে ব্যাট্রেসার বেশ ভয় লাগে। ব্যাট্রেসা একটা জিনিস বুঝতে পারে, এরিকের সাথে অতীতে কিছু না কিছু অবশ্যই ঘটেছে, যার কারণে সেই দুঃস্বপ্ন তাকে ছেড়ে কখনো যায়নি। তাই সে তার সেই ঘটনা জানার জন্য ভেটারেন্স ক্লাবে চলে যায় এবং সেখানে গিয়ে এরিকের বন্ধু ফ্রেইংলের কাছে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। সে জানতে চায় এরিকের সাথে আসলে কি হয়েছে, যার কারণে সে এখনো সেই ঘটনা ভুলতে পারেনি। ফ্রেইংলে তাকে সব ঘটনা বলতে শুরু করে দেয় এবং এখান থেকে মুভিটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। সালটা হলো 1942, আর এটা সেই সময় যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল এবং এই সময় এরিক একটা ব্রিটিশ সোলজার এবং তার বর্তমান পোস্টিং রয়েছে সিঙ্গাপুরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাক্সিস পাওয়ার গ্রুপে শক্তিশালী দেশগুলোর মধ্যে জাপান একটা শক্তিশালী দেশ ছিল। তাই জাপান সর্বপ্রথম এই ব্রিটিশ সোলজারদের উপর অ্যাটাক করে এবং সিঙ্গাপুরটা নিজেদের দখলে করে ফেলে এবং সেখানে থাকা ব্রিটিশ সোলজারদের তারা বন্দি করে ফেলে। এখানে এরিক লয়েল সিগন্যাল অফিসার হিসাবে কাজ করত এবং এর মধ্যে তার বন্ধু ফ্রিংলেন ছিল। কিন্তু এই জাপানি সোলজাররা তাদেরকে অ্যারেস্ট করে নেয় এবং প্রত্যেককেই বন্দি করে ফেলে। তারা সবার প্রথম এদের প্রত্যেককেই একটা ট্রেনের মধ্যে ওঠায় এবং তাদেরকে তারা থাইল্যান্ডে পাঠিয়ে দেয়, যেখানে জাপানি সোলজারদের একটা লেবার ক্যাম্প রয়েছে। এখানে জাপানি সোলজাররা থাইল্যান্ড থেকে বার্মা পর্যন্ত একটা লম্বা রেলওয়ে ট্র্যাক তৈরি করছে এবং এই রেলওয়ে ট্র্যাকের দৈর্ঘ্য 415 কিলোমিটার। এবং এই রেলওয়ে ট্র্যাক তৈরি করার জন্য যে লেবারগুলো ব্যবহার করছে তারা আর কেউ নয়, স্বয়ং এই ব্রিটিশ সোলজার, অর্থাৎ জাপানি সোলজাররা যাদেরকে বন্দি করে নিয়ে এসেছে। এখন এই কয়েদিদের জন্য এই কাজটা খুব কঠিন হয়ে যায়, কারণ তাদেরকে সকাল থেকে এই কাজটা শুরু করতে হয় এবং খাবার বলতে তাদেরকে কোনো কিছুই দেওয়া হয় না এবং সকাল হলে পরের দিন একই এই কাজ করতে হয়। এমনকি এই পর্যন্ত নয়, যদি কোনো এক কয়েদি এই কাজ করতে দেরি করে তবে জাপানি সোলজাররা তাদের উপরে অত্যাচার করতে শুরু করে দেয় এবং মারধর করতে শুরু করে দেয়। তাই একদিন সন্ধ্যা হলে এরিক তার কয়েক সঙ্গীকে নিয়ে, অর্থাৎ ব্রিটিশ সোলজাররা লুকিয়ে লুকিয়ে একটা মিটিং করে, প্ল্যান করে তারা এখান থেকে পালিয়ে যাবে। কিন্তু কিভাবে পালাবে তাদের কোনো সমাধান থাকে না। তারা প্রত্যেকেই জানে এখান থেকে পালিয়ে যাওয়া খুব একটা কঠিন ব্যাপার, এক কথায় বলতে গেলে অসম্ভব। এমনকি এরা কেউ জানে না যে বর্তমানে ওরা কোথায় আছে, কারণ তাদেরকে ট্রেনের মধ্যে বন্দি করে নিয়ে আসা হয়েছে এবং তারা কোথায় আছে তারা সেটা জানে না। তাই এরিক তার পকেট থেকে একটা ম্যাপ বার করে সে সময় ও ট্রেনের গতিবেগ হিসাব করে বুঝতে পারে তারা বর্তমানে থাইল্যান্ডে রয়েছে। এরিক ভালোভাবে জানে বর্তমানে থাইল্যান্ড থেকে বার্মা পর্যন্ত রেলওয়ে ট্র্যাক তৈরি করা হচ্ছে, আর সে এটাও জানে একটা সময় রেলওয়ে ট্র্যাক ব্রিটিশরা তৈরি করার প্ল্যান করেছিল, কিন্তু তারা সেই প্ল্যান মাঝখানে বন্ধ করে দেয়, কারণ তারা জানতে পেরেছিল এটা খুব রিস্কি। তার সব থেকে বড় কারণ হলো এই রেলওয়ে ট্র্যাক পাহাড়ের মধ্যে দিয়ে তৈরি হবে, যেখানে মানুষের মৃত্যু হবে, এটা একবারে নিশ্চিত। তাই ব্রিটিশরা এই প্ল্যান বন্ধ করে দিয়েছিল, কিন্তু বর্তমানে জাপানিজরা এই ট্র্যাক তৈরি করার পরিকল্পনা নিয়ে নিয়েছে এবং এই কথা শুনে প্রত্যেকে সব ভয় পেয়ে যায়। এরিক জানে তাদেরকে ভয় পেলে চলবে না, বরং এর সমাধান খুঁজে বের করতে হবে এবং সে আর তার বন্ধুরা মিলে তারা একটা প্ল্যান করে যে একটা রেডিও তৈরি করতে হবে যার সাহায্যে বাইরে চলা যুদ্ধের ঘটনা জানতে পারবে। এবং তাদের এই কাজটা করতে খুব একটা সমস্যা হয় না, জাপানিদের কাছ থেকে এই সমস্ত ইলেকট্রনিক পার্টসগুলো পেয়ে যায়, যার সাহায্যে এরা রেডিও তৈরি করে ফেলে। আর এই সব কিছুই তারা লুকিয়ে লুকিয়ে করে ফেলে, ফলে জাপানিজরা কিছুই জানতে পারে না। এরপর তারা এই রেডিও ব্যবহার করে প্রথমবার জানতে পারে আমেরিকারা ধীরে ধীরে যুদ্ধ শুরু করে দিয়েছে এবং তারা ইংল্যান্ডকে সাপোর্ট করছে এবং এরা একসাথে মিলে জাপান এবং জার্মানিদের সাথে লড়াই করছে। এবং এই খবর জানতে পেরে ব্রিটিশ সৈন্যদের মনে আশা ফিরে আসে, এটা ভেবে যে তারা এখনো হেরে যায়নি, বরং তারা লড়াই করে যাচ্ছে। কিন্তু একদিন ব্রিটিশ সৈন্যদের বিপদ বেড়ে যায় যখন এই জাপানি সৈন্যরা জানতে পেরে যায়
তারা একটি রেডিও তৈরি করেছে এবং এই জাপানি সৈন্যরা রেডিও তৈরি করার জন্য 4জন ছেলেকে বেছে নেয় অপরাধী হিসাবে, যাদের মধ্যে এরিক এবং ফিনল্যান্ড নামে সেই ছেলেটি থাকে, যে বর্তমানে এই ঘটনা ব্যাড টেরেসাকে বলছে। এবং জাপানি সোলজাররা এই 4জনের মধ্যে একজনকে ইচ্ছে মতো মারধর করে এবং জিজ্ঞাসা করে তারা এটা কেন করছে। এরিকের এই জিনিসটা মোটেও ভালো লাগে না। সে জানে এই সব কিছু তার প্ল্যান ছিল এবং তার প্ল্যানের কারণে বাকি 3জনকে এই কঠিন শাস্তি পেতে হবে। তাই সে বাকি 3জনকে বাঁচানোর জন্য সম্পূর্ণ দোষারোপ নিজের মাথার উপর নিয়ে নেয় এবং জাপানি সোলজাররা এরিককে ইচ্ছে মতো মারতে শুরু করে এবং তারা ততক্ষণ মারতে থাকে যতক্ষণ না অজ্ঞান হয়ে যায়। আর বাকি 3জন এই দৃশ্য দেখা ছাড়া কিছু করতে পারছে না। তারা ভালোভাবে জানে যে এই শাস্তি এখানে শেষ হবে না। এরিক যখন অজ্ঞান হয়ে যায় তাকে একটা ঘরের মধ্যে দড়ি বেঁধে ঝুলিয়ে রাখা হয় এবং এমন অবস্থায় জাপানিদের একটা সিক্রেট অফিসার যার নাম কেম্পাই আর সে এখানে চলে আসে। আর সে এরিককে বলে, আমি জানি তুমি একজন দোষী, আর কিছুক্ষণের মধ্যেই তোমাকে মৃত্যুর শাস্তি দেওয়া হবে, কিন্তু তুমি যদি আমায় সত্যটা বলে দাও তবে আমি তোমার এই শাস্তিটা কিছু কমে দিতে পারবো। আসলে এই সোলজাররা মনে করে এরিক রেডিওটা তৈরি করেছে শুধুমাত্র এখানকার তথ্য বাইরে পাঠানোর জন্য। এরপর এরা এরিকের হাতে দড়ি বেঁধে দেয় এবং একটি গাড়ির সাথে সেই দড়িটা বেঁধে দেয় এবং গাড়িটা সামনে এগিয়ে নিয়ে যায়, যার ফলে এরিককেও অইচ্ছার সাথে এগোতে হয়। আর দুটো হাতে প্রচুর পরিমাণে ক্ষত থাকে, তবুও এই ব্যথা সহ্য করে তাকে এগিয়ে যেতে হয়। এরপর তারা এরিককে সেই অন্ধকার রুমের সামনে নিয়ে যাওয়া হয়, যে রুমটা এরিক আজও স্বপ্নে দেখে থাকে আর যে দুঃস্বপ্ন আজও সে ভুলতে পারেনি। এবং এরপর সে এরিককে ঘরে নিয়ে যায় এবং এই পুলিশ অফিসার তাকে বেশ কিছু প্রশ্ন করে এবং সে তাকে জিজ্ঞাসা করে, বলো তুমি কেন এই রেলওয়ে ম্যাপ তৈরি করেছো এবং এর কারণ কি। আসলে এরিক এখান থেকে পালানোর প্ল্যান বানানোর সময় একটি রেলওয়ে ম্যাপ তৈরি করে, যেটা বর্তমানে জাপানি সোলজারদের কাছে আছে এবং তারা এটা মনে করে এই ম্যাপটা তৈরি করে তারা তাদের শত্রুর কাছে পাঠানোর চেষ্টা করেছে। কিন্তু তাদেরকে এরিক বলে এটা কি করে সম্ভব, একটা ম্যাপ কি করে পাঠানো যায়, কারণ সে একটি শুধু রেডিও তৈরি করেছে, তার সাহায্যে কোনো রকম ম্যাপ পাঠানো যায় না। কিন্তু এই পুলিশ অফিসার তার কথায় কোনো গুরুত্ব দেয় না, বরং তাকে জিজ্ঞাসা করে যে এই ইনফরমেশন সে কাকে পাঠানোর চেষ্টা করছে, কে সেই মানুষগুলো। এরিকের কাছে এর কোনো উত্তর থাকে না, তাই সে চুপচাপ বসে থাকে। তাই সেই পুলিশ অফিসারগুলো এরিককে একটি খাঁচার মধ্যে বন্দি করে দেয়, যেটা কিনা বাইরে অবস্থিত এবং এই খাঁচাগুলো বাঁশ দিয়ে তৈরি, যার মধ্যে তারা এই কয়েদিদেরকে শাস্তি দেওয়ার জন্য তৈরি করে থাকে। এমনকি এই শাস্তি এখানেই শেষ হয় না, এমনকি তারা প্রতিদিন এরিককে টর্চার করতে শুরু করে দেয় এবং পুলিশ অফিসার একই প্রশ্ন করতে থাকে, বলো তুমি কার কাছে এই ইনফরমেশনগুলো সেন্ড করছো। এবং এরপর তারা এরিকের মুখের মধ্যে জলের পাইপ দিয়ে তীব্র গতিতে পানি দিতে থাকে। তারা এই জিনিসটা এই কারণেই করে যাতে এরিক মৃত্যু কতটা কষ্টকর সেটা অনুভব করতে পারে। এরপর সেই পুলিশ অফিসার তাকে একই প্রশ্নই করে আর এরিক তাকে বারবার জানায় যে সে শুধু দেশের খবর জানতে চেয়েছিল, এর বাইরে সে কোনো রকম ইনফরমেশন বাইরে পাঠায়নি। কিন্তু এই পুলিশ অফিসাররা তার কথা বিশ্বাস করে না, বরং আরো একবার তাকে মারতে শুরু করে দেয়। আর এইভাবেই তারা 3-4 দিন টর্চার করতে থাকে এবং অন্ধকার রুমে গিয়ে বন্দি করে দেয় তাকে। দিনের বেলায় বাঁসার খাঁচায় যখন বন্দি থাকে তখনই সে লক্ষ্য করে আকাশ থেকে বেশ কিছু প্যারাশুট নিচে নেমে আসছে। আর এই প্যারাশুটগুলো হলো ব্রিটিশ সৈন্যদের, যার অর্থ হলো এখানে ব্রিটিশ সৈন্যরা চলে এসছে এবং এরা সঙ্গে সঙ্গে পুরো থাইল্যান্ডের দখল করে নেয়। এমনকি তারা সেই জাপানি সোলজারদেরকেও অ্যারেস্ট করে নেয়, যারা কিনা তাদের ব্রিটিশ সোলজারদেরকে অত্যাচার করছিল। এবং একজন ব্রিটিশ সৈন্য জানিয়ে দেয়, যা অত্যাচার করেছো সেই সব কিছু বিচার হবে ব্যাংককে। আর এই বলে তাদেরকে প্রত্যেককে ব্যাংককে পাঠিয়ে দেয়। এরপর মুভিটা বর্তমানে ফিরে আসে, যখন ফিনলে ব্যাকটেসিয়াকে সবকিছু বলছিল। ব্যাকটেসিয়া এই পুরো ঘটনা শোনার পর চোখ দিয়ে জল বেরিয়ে আসে, সে বেশ ভাবুক হয়ে যায়। তাই সে এখান থেকে চলে যায় এবং বাড়ি গিয়ে এরিকের সাথে ভালো ব্যবহার করে আর তার বিভিন্নভাবে যত্ন করে, কারণ সে জানে একটা সময় সে কতটা কষ্ট করেছে। কিন্তু এত কিছু করেও এরিকের মন থেকে সেই দুঃস্বপ্ন দূর করতে পারে না।
সে এবং অতীতের ঘটনা বারবার মনে করতে থাকে। আর এমনই একদিন বিকালে ফিংলি এরিকের সাথে দেখা করতে তার বাড়িতে আসে। সে এরিককে একটা নিউজ পেপার দেখায় যেখানে সেই পুলিশ অফিসারের ছবি রয়েছে যে একটা সময় এরিকের উপরে অত্যাচার করেছে। ফিংলে এরিককে জানায় যে অফিসার এখনো জীবিত রয়েছে এবং সে বর্তমানে থাইল্যান্ডে রয়েছে, যেখানে তারা একটা সময় বন্দী ছিল। সেখানে ও টুরিস্ট গাইড হিসাবে কাজ করে। আর এটাই সুযোগ, তুমি তোমার বদলাটা নিয়ে নাও। এরিক বদলা তো নিতে চায়, কিন্তু একটা জিনিস ভেবে চিন্তিত হয়ে যায়, আর সেটা হলো তার বর্তমানে একটা ফ্যামিলি রয়েছে। ফিংলে তাকে বোঝায় এবং বলে, তোমার কি মনে আছে জাপানিজরা একটা কথা বলেছিল, যদি তুমি প্রকৃত পুরুষ হও তবে তুমি আত্মহত্যা করে মরে যাবে। আর তখন আমরা একটা কথাই বলেছিলাম, প্রকৃত পুরুষ কখনো আত্মহত্যা করে না, বরং বেঁচে থাকে এবং তারা প্রতিশোধ নেয়। তাই তোমায়ও এই প্রতিশোধ নিতে হবে। আর এইসব বলতে বলতে ফিংলে বেশ ভাবুক হয়ে যায়। আসলে সে এরিক যে দুঃস্বপ্ন নিয়ে প্রতিটা দিন কাটাচ্ছে, ফিংলে সেই ভয়ানক দুর্ঘটনা ভুলতে পারেনি, বরং তারও সেই ভয়ানক পরিস্থিতিটা মাথার মধ্যে এখনো চলতে থাকে। তাই সে মন থেকে এরিককে রিকোয়েস্ট করে সে যেন এর প্রতিশোধ অবশ্যই নেয়। আর এই বলে সে এখান থেকে চলে যায়। কিন্তু সে এই ভয়ানক দুঃস্বপ্নগুলা সহ্য করতে পারে না। আর একটা সময় সে ব্রিজের উপর থেকে নিজেকে ইচ্ছাকৃতভাবে মেরে ফেলে। আর যখন এই ঘটনা এরিক জানতে পারে, সে ডিসাইড করে নেয় তার বন্ধুর শেষ ইচ্ছা সে পূরণ করবে, অর্থাৎ সে থাইল্যান্ডে যাবে এবং বদলা নেবে। সে ট্রেনে করে যাত্রা শুরু করে দেয়। সেখানে গিয়ে সে দেখে যে সেই মেজিনার ক্যাম্প এখন মিউজিয়ামে পরিণত হয়ে গেছে এবং সেই দৃশ্যগুলো মূর্তি হিসাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে, যেগুলো এখানে ঘটেছিল। অর্থাৎ কিভাবে ব্রিটিশ সোলজাররা রেলওয়ে তৈরি করছিল এবং তাদের উপর কিভাবে অত্যাচার করা হয়েছিল। এবং সে সেই পুলিশ অফিসারকে দেখতে পায় যে কিনা বর্তমানে একজন টুরিস্ট গাইড হিসাবে কাজ করে এবং এখানকার ঘুরতে আসা মানুষ তাকে সবকিছু বলে এবং বৌদ্ধ ধর্মের সম্পর্কে সে কিছু জ্ঞান দেয়। এখন বিকেল হয়ে যায় এবং মিউজিয়াম বন্ধ করে দেয়, কিন্তু তার আগে এরিক এর ভেতরে প্রবেশ করে যায় এবং সে সোজা সেই পুলিশ অফিসারের সামনে গিয়ে দাঁড়ায়। প্রথম দিকে সেই পুলিশ অফিসার তাকে চিনতে পারে না, কিন্তু পরে যখন সে তার চোখের দিকে তাকায় তখন তার মনে পড়ে যায় আজ থেকে 30 বছর আগে যে সে এই মানুষটির উপর কত রকম অত্যাচার করেছে এবং সে কত রকম ভাবে একে আঘাত করেছিল। এরিক এই পুলিশ অফিসারকে চেয়ারে বসতে বলে, ঠিক তেমন ভাবেই যেমন 30 বছর আগে এরিককে বসতে বলেছিল। এরিক তাকে জিজ্ঞাসা করে যে তুমি এখনো কিভাবে বেঁচে আছো, তোমার তো মরে যাওয়ার কথা। আর এখান থেকে মুভিটা ফ্ল্যাশব্যাকে চলে যায় এবং দেখানো হয় যে কিভাবে এই পুলিশ অফিসার ব্রিটিশ সোলজারটাকে মিথ্যে কথা বলেছিল। সে জানিয়েছিল যে সে একজন ট্রান্সলেটার, যে ব্রিটিশ সোলজারদের একজন ট্রান্সলেটার দরকার, তাই তাকে মৃত্যু না দিয়ে আলাদা একটা লাইনে দাঁড় করে দেয়। আর সেখান থেকে এই পুলিশ অফিসার বেঁচে যায়। আর এরপর এই পুলিশ অফিসার এরিককে জানায় আর কিভাবে যখন তারা রেল লাইন তৈরি করছিল তখন তারা প্রচুর মৃতদেহের কঙ্কাল খুঁজে পায়। আর তখন তারা অনুভব করেছিল যে তারা কত অপরাধ করেছে। আর তারপর সে তার জব ছেড়ে দেওয়ার পর এখানে টুরিস্ট গাইড হিসাবে কাজ করে, যার কারণে ঐতিহাসিক ঘটনাগুলি মানুষদের কাছে তুলে ধরতে পারে এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না হয়। কিন্তু এই কথা শুনে এরিক রেগে যায়। এরিক বলছে, তুমি যে ঘটনাগুলো বলছো তোমরা সব ইচ্ছাকৃতভাবে করেছিল আর সেটা সম্পূর্ণ অপরাধ ছিল আর তোমরা হলে অপরাধী। এরপর এরিক পাশে থাকা লাঠিটা ভেঙে ফেলে, যেটার সাহায্যে এই পুলিশ অফিসারগুলো সৈন্যদের হাত ভেঙে দিত। এমনকি সেই জায়গাটায় পুলিশ অফিসারকে হাত রাখতে বলে, যেখানে একটা সময় তাদেরকে হাত রাখতে হতো এবং এই পুলিশ অফিসার তাদের উপর লাঠি চার্জ করত। এবং এই পুলিশ অফিসার এরিকের কথা মেনে নেয় এবং চুপচাপ তার উপর হাত রেখে দেয়। কিন্তু এরিক লাঠিচার্জ তার হাতের উপর করে না, বরং ফাঁকা জায়গায় করে। সে জানে এই পুলিশ অফিসার অপরাধী হলেও সে তাদের মতো নয় এবং এই পুলিশ অফিসার এরিকের কথা চুপচাপ পালন করতে শুরু করে দেয়, কারণ সে বুঝতে পারে যে সে কত বড় অপরাধ করেছিল এতদিন আর সে এই অপরাধের প্রায়শ্চিত্ত করতে চায়। এরপর এরিক একটা চাকু নিয়ে পুলিশ অফিসারের গলায় চেপে ধরে, কিন্তু এবারও সে তাকে ছেড়ে দেয় এবং সেই পুলিশ অফিসারকে টানতে টানতে নিয়ে সেই খাঁচার সামনে নিয়ে যায়, যেখানে একটা সময় তাদেরকে বন্দি করা হতো। এরপর এরিক সেই পুলিশ অফিসারকে খাঁচার মধ্যে বন্দি করে ফেলে। বেশ কিছুক্ষণ তাকে টর্চার করার পর তাকে সেই কালো অন্ধকার ঘরের মধ্যে নিয়ে যায়, যে ঘরটার দৃশ্য তার মাথায় সব সময় চলতে থাকে, কারণ এই ঘরটাতে তাকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হতো।
যেমন জলের পাইপের সাহায্যে তার মুখটা সম্পূর্ণ বন্ধ করা হতো। সবকিছুই তার ঘরটা দেখে মনে পড়ে যায়। এরিক সেই খাঁচার পাশে বসে পড়ে যেখানে সে এই পুলিশ অফিসারকে বন্দি করেছে। পুলিশ অফিসার এরিককে জানায় যে তুমি একজন এমন ব্যক্তি কিনা আমায় সত্যিটা বলেছিলে, কারণ যুদ্ধের সময় সরকার আমাদেরকে বলেছিল এই যুদ্ধ করলে তাদের সম্মান দেয়া হবে এবং তাদের সমস্ত রকম সমস্যা মিটে যাবে। আর সেই সময় তুমি জানিয়েছিলে যে এই যুদ্ধ শান্তির যুদ্ধ না, বরং এতে সাধারণ মানুষের সমস্যা আরো বেড়ে যাবে। আসলে যুদ্ধের সময় এটা সব জায়গায় হয়ে থাকে। আসলে দেশের সরকার সব সময় এটাই বলে থাকে যে যুদ্ধ করো, তাদের সবকিছু সমাধান হয়ে যাবে। আর এমনভাবেই প্রত্যেক সোলজার এবং সাধারণ মানুষদের ব্রেন ওয়াশ করে। কিন্তু বাস্তবে দেখতে গেলে এই যুদ্ধ কখনো শান্তির হয় না। এটা শেষ হয়ে গেলেও এর প্রভাব কয়েক বছর থেকে যায়। এরিক পুলিশ অফিসারের কথা শুনে খুব ভাবুক হয়ে যায়। সে বুঝতে পারে এই মানুষটি এতদিনে চেঞ্জ হয়ে গেছে। তার মনেও ঠিক তেমন ভাবনা চলে এসেছে যেমন বর্তমানে তার নিজের মনে চলছে। অর্থাৎ সেও এই অপরাধ করে মোটেও ভালো নেই। তাই সে খাঁচা থেকে একে মুক্ত করে দেয় আর এখান থেকে সোজা সেই জায়গায় চলে যায় যেখানে রেল লাইন তৈরি করা হয়েছিল এবং তারা এবং সহযোগী বন্ধুদেরকে মিলে এই রেল লাইন তৈরি করেছিল। এবং সে ব্রিটেনে আবার চলে আসে এবং সে আসার পর সে একটা লেটার পায় সেই পুলিশ অফিসারের। লেটারে লেখা আছে যে সে এতদিনে করে আসা ভুল সে ভালোভাবে বুঝতে পেরেছে, তাই সে এরিকের কাছে ক্ষমা চায়। এরিক তার লেটার পড়ে বেশ ইমোশনাল হয়ে যায় এবং সে আরো একবার সেই পুলিশ অফিসারের সাথে দেখা করে এবং তাকে এবার ক্ষমা করে দেয় আর জানায় সে তুমি তো ভুল করেছো এবং এটা শুধরে নেওয়ার চেষ্টা করেছো, আর এটাই সবচেয়ে বড় ব্যাপার। একইভাবে সে জানায় তুমি একজন সাহসী ব্যক্তি, কারণ একজন এরকম নৃশংস ঘটনা ঘটানোর পরেও তুমি এখানে টুরিস্ট গাইড হিসাবে কাজ করছো এবং মানুষকে এই ইতিহাসের সম্পর্কে বুঝিয়ে যাচ্ছ, যেটা কিনা একটা সাহসী ব্যক্তি ছাড়া কেউ করতে পারে না। আর এই বলে এরা দুজন একের অপরকে জড়িয়ে ধরে আর এই বলে এরা দুজন একের অপরের বন্ধু হয়ে যায়। আর এই বন্ধু এরা শেষ জীবন পর্যন্ত থেকে যায়, অর্থাৎ এই পুলিশ অফিসারের মরার আগে পর্যন্ত। এবং এই পুলিশ অফিসারের মৃত্যু হয় 2011 সালে এবং এরিকের মৃত্যু হয় 2012 সালে এবং তখন তার বয়স ছিল 93 বছর। আর এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। মুভিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব লাইক করে দেবেন।